ফিরল না ভোটের বিধান, ইভিএম পদ্ধতি বাতিল, গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত করল ইসি। কঠিন হতে যাচ্ছে সামনের পথ, তারেক রহমানের সতর্ক বার্তা, নির্বাচন ভণ্ডুলে দেখছেন ষড়যন্ত্র। তরুণ ভোটারদের জন্য থাকছে আলাদা বুথ, কাকে রায় দেবেন এখনো সিদ্ধান্ত নেননি 48% ভোটার। রাজধানীর মৌচাকে প্রাইভেট কারে মিলল 2 মরদেহ, জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানি। 3 দিনের সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা, কাল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক। গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংস্কারের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, একই সাথে বিলুপ্ত করা হয়েছে ইভিএম পদ্ধতি, আর অনিয়ম পেলে বাতিল করা যাবে পুরো আসনের নির্বাচন। সমান ভোট হলে লটারি হবে না। এছাড়া গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকবেন, এমন অনেক বিধান আনা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় বৈঠক। সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত, যেহেতু ইভিএমের ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে নির্বাচিত বলে। কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সংবাদকর্মীদের কেন্দ্রে প্রবেশের বিধান করা হয়েছে। ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, যেখানে পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। দর্শক, শিরোনামে শুনছিলেন না ভোটের বিষয়টি এবং নির্বাচন কমিশনারের আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ, ওনার বক্তব্যটি আপনারা শুনছিলেন। আমাদের সহকর্মী রয়েছেন আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের শান্তা। না ভোটের যে বিষয়টি বলছিলাম, আমাদের সহকর্মী নিশ্চয়ই বিস্তারিত জানাতে পারবেন। সবুজকে দেখতে পাচ্ছি, শফিকুল ইসলাম সবুজ নির্বাচন কমিশনের রয়েছেন এবং কিছুক্ষণ আগে মোহাম্মদ সানাউল্লাহর বক্তব্য আমরা শুনছিলাম, ব্রিফ করছিলেন তিনি। আপনি যদি জানান যে কি কি সিদ্ধান্ত আনা হয়েছে আর নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে এ সম্পর্কিত। আজকে কিন্তু সারাদিনের এই দ্রুততার বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের অন্য সদস্যদের সাথে। সকাল থেকে শুরু করে এই সন্ধ্যা 7টা পর্যন্ত মাঝে কিছুক্ষণের বিরতি দিয়ে কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরপিওতে মোট 48টি বিষয়ে আজকে এই বৈঠকে আলোচনা হয়েছে। সেই 48টি বিষয়ের মধ্যে মোটা দাগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আরপিওতে সংযুক্ত হবে তা হচ্ছে, আসছে জাতীয় সংসদ নির্বাচনে 3 বাহিনীর সদস্যরা অংশ নিতে পারবেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় যে ইভিএম পদ্ধতি ছিল, ইভিএম পদ্ধতি বিলুপ্ত করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের ভোট গণনার সময় ভেতরে অবস্থান করতে পারবেন, যেগুলো গেল যে নির্বাচনগুলো হয়েছে সেখানে বাতিল করা হয়েছিল। এর ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, অর্থাৎ কোনো গণমাধ্যম কর্মী কোনো একটি কেন্দ্রের কক্ষে যদি ভোট গণনার সময় শুরুতে প্রবেশ করেন, ভোট গণনা শেষ না হওয়ার আগ পর্যন্ত তিনি সেই কক্ষে অবস্থান করবেন। অর্থাৎ মাঝপথে কেউ কক্ষ থেকে বেরিয়ে যাবেন, এই তথ্য কিন্তু এই সুযোগ আসলে থাকছে না। পাশাপাশি লটারির একটি বিধান ছিল এর আগের আরপিওতে, অর্থাৎ সমান ভোট যদি 2জন প্রার্থী পান, সেক্ষেত্রে
লটারির মাধ্যমে প্রার্থীকে বিজয়ী করার ঘোষণা বিধান ছিল, সেই বিধান কিন্তু বাতিল থাকবে। অর্থাৎ সমান ভোট পেলে পরবর্তীতে আবার নতুন করে আবার নির্বাচন হবে, সেখানে যিনি জিতবেন তিনি নির্বাচিত প্রার্থী, বিজয়ী প্রার্থী হিসেবে তিনি আসবেন। পাশাপাশি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন নির্বাচন কমিশনের সদস্যরা, তাদের যে শাস্তির বিধানগুলো সুস্পষ্ট করা হয়েছে। তো সব মিলে 48টি বিধান, হয়তো এক নাগারে বলে যাওয়া খুবই কঠিন। খুব শিগগিরই আগামী সপ্তাহে ভেটিং হবে, তার পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে আরপিওর যে সংশোধনীগুলো আনা হবে তা জানানো হবে। আজকে আসলে ব্রিফিংয়ের বিষয়ে আমাদের খুব স্বল্প বিস্তরে এই তথ্যগুলি আসলে জানানো হয়েছে। সবুজ, ধন্যবাদ আপনাকে। শফিকুল ইসলাম সবুজ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংস্কারের সুপারিশ চূড়ান্ত বিষয়ে। যাচ্ছি পরের খবরে। মানুষের ভোটের অধিকার নষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, কোটি মানুষের প্রথম এবং শেষ আশ্রয়স্থল বিএনপি। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। স্থানীয় নেতাকর্মীদের সরব ও প্রাণোচ্ছল উপস্থিতিতে সম্মেলনস্থল এবং আশেপাশে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনের একটি পর্ব শেষ হয়েছে, এখন জনগণের রাজনৈতিক অধিকার আদায়ের সময়। তবে অভিযোগ করেন, মানুষের ভোটের অধিকার ও দেশের কল্যাণে বিএনপির সব পরিকল্পনা ভণ্ডুল করতে শুরু হয়েছে ষড়যন্ত্র। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমান আরো বলেন, সামনের পথ কঠিন হতে যাচ্ছে। দলের সুনাম নষ্ট করতে অনেকে ঘুরঘুর করছে, তাদের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুরঘুর করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বোঝে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষের কল্যাণ চিন্তা থেকেই 2.5 বছর আগে 31 দফা সংস্কারের কথা তুলে ধরেছে তার দল। থানা বা জেলা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। বিষয় উপলব্ধি করতে। এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে 80,000-এরও বেশি সেনা সদস্য, থাকবে বিজিবি, নৌবাহিনী সদস্যরাও। একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সরকার নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর করতে সব চেষ্টা করছে বলেও জানান তিনি। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে নানা অভিযোগে ভোট দিতে পারেনি দেশের বেশিরভাগ ভোটার, ফলে প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন। সেই অভিযোগ খণ্ডাতে একটি স্বচ্ছ ভোট করতে চায় অন্তর্বর্তী সরকার। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জের তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আগামী নির্বাচনে বিপুল পরিমাণ তরুণ ভোটার থাকবে, তাদের জন্য রাখা হয়েছে আলাদা বুথ। ভোটকেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যর পাশাপাশি মাঠে থাকবে 80,000 সেনা সদস্য। এছাড়াও বিজিবি, নৌবাহিনী সহ মোতায়েন থাকবে অন্যান্য সংস্থা। এবার আমরা 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনার আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে, তারা সমাজে সবচেয়ে সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দল, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলেও মনে করেন তিনি।
সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত বড় রাঘব বল হোক না কেন, চাঁদাবাজিতে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। আপনি যেটা কথা বলছেন। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দেশের মানুষ নির্বাচনমুখী হলেও প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। তবে বেশিরভাগ মানুষের ধারণা আগামী নির্বাচন সুষ্ঠু হবে। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGT এবং ভয়েস ফর রিফর্মের যৌথ জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া 80% মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে। এটা লক্ষণীয় যে দেশজুড়ে প্রায় 5,500 নাগরিকের কাছে টেলিফোনে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে মতামত নিয়েছে জরিপকারীরা। অর্থনীতি রাজনীতি থেকে খারাপ থাকে। এতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের মূল্যায়ন স্কোর কমেছে। বছরখানেক আগে যা ছিল 75, তা গেল মাসে হয়েছে 63। আর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের আশাবাদও ক্রমশ নিম্নমুখী হওয়ার প্রবণতা দেখা গেছে। এছাড়া জরিপে অংশ নেয়া 51% নাগরিক ভালোমতো সংস্কারের পর নির্বাচনের পক্ষপাতী, কিন্তু কাকে ভোট দেবেন তা এখনো ঠিক করেননি 48% মানুষ। কোনো রাজনৈতিক দলই নারীর বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে না, যে কারণে ভোটের ক্ষেত্রে আমরা আনডিসাইডেডের পরিমাণ খুব সম্ভবত নারীদের মধ্যে রিলেটিভলি একটু বেশি দেয়। এই যে তিনটা জিনিস যেটা একদম টপে, এইটা কিন্তু আমাদের কনসেনসাস কমিশনের পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এবং বিচার বিভাগের যে সংস্কারের রিপোর্ট, এই দুইটার সাথে সম্পর্কযুক্ত। এবং আনফরচুনেটলি আমরা যেটা দেখেছি, পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো কাজই হয়নি। এই জরিপে আরও দেখা যাচ্ছে এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি, এমনটি মনে করেন 14% মানুষ। এছাড়া অর্থনৈতিক কিংবা ব্যবসায় মন্দাকে গুরুত্বপূর্ণ সংকট হিসেবে দেখছেন 15%। আর নির্বাচিত সরকার না থাকাকে 18% মানুষ সমস্যা হিসেবে দেখছেন। তবে জরিপের উত্তরদাতাদের 80%ই মব সহিংসতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে রাজনীতি অর্থনীতিকে ছাপিয়ে গেছে। নির্বাচন হয়, নির্বাচনের পরে সরকার যদি আইনের শাসন মেনে চলে, তাহলে মব ভায়োলেন্স আমার ধারণা ভালোভাবে ডিক্লাইন করবে, আদারওয়াইজ করবে না। এই জরিপ অনুযায়ী জুলাই আন্দোলনের ভূমিকা তরুণদের রাজনৈতিক দলকে টিকে থাকতে সাহায্য করবে, কিন্তু রাজনৈতিক অনভিজ্ঞতা ও যোগ্য নেতৃত্বের অভাব দলটির প্রধান দুর্বলতা হিসেবে দেখছেন জরিপে অংশগ্রহণকারীরা। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের বেসমেন্টে একটি প্রাইভেট কারে মিলল 2 যুবকের মরদেহ। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ সহ একাধিক তদন্ত সংস্থা। 10 আগস্ট রোববার ভোর 5:40 ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্ট 2-তে ঢুকছে প্রাইভেট কার। এই সময় গাড়িটির ভেতরে ছিলেন গাড়ির মালিক সৌরভ, চালক জাকির ও সঙ্গী মিজান। এক পর্যায়ে গাড়ি পার্ক করে বেরিয়ে যান মালিক সৌরভ। দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। তারপর দিন সোমবার বেলা 11টার দিকে তালাবদ্ধ গাড়ির কাছে যেতেই পাওয়া যায় তীব্র দুর্গন্ধ। আমি যখন বেসমেন্টে যাই তখন দেখি গাড়ির ভিতরে 2টা লোক শোয়া। যখন গাড়ির দরজা টান দেই তখন দেখি দরজাটা খুলে গেছে। পরে ভিতরে ডাক দেই যে হ্যালো ভাই, হ্যালো প্লিজ, দেখি কোনো রেসপন্স পাই না। তখন আমি আমার কর্তৃপক্ষকে বলি যে স্যার, গাড়ির ভিতরে এরকম 2টা লোক পাওয়া গেছে, তারা তো কোনো কথাবার্তা বলতেছে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। লক ভেঙে গাড়ির ভিতর থেকে বের করা হয় 2 জনের মরদেহ। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তাদের একজনের নাম হচ্ছে জাকির এবং আরেকজনের নাম হচ্ছে মিজান। সেই জাকির এবং মিজান তারা দুজনেই কিন্তু গাড়ির ভিতরে ছিল। গাড়িতে দুজনেই মারা যান। পুলিশ জানায় এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে তদন্তের পর। 2 জনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির। তার বাড়িও ওই নোয়াখালীর চাটকিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। এখানে সিআইডি টিম আসছিল, তারা এটা ডিটেলস আলামত যা নেওয়ার দরকার, যেটা দেখার কথা তারা এটা নিয়ে গেছে। তাদের কাছ থেকেও আমরা একটা মতামত পাবো। মৌচাকের এই মেডিকেল বেসমেন্টে রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চলছে নানা গুঞ্জন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।
মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। ভোরে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এছাড়া বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। গতকালও জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সংঘাতে এক নারী আহত হন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরে গিয়ে পৌঁছান তিনি। এ সময় তাকে গার্ড অফ অনার দেয়া হয়। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আগামীকাল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবার কথা রয়েছে তার। এছাড়া সফরের 3 দিনে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ডক্টর ইউনুস। সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময়ের কথা রয়েছে। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আনাসের বাবা। চিফ প্রসিকিউটর বলছেন যে জুলাই আগস্টের অপরাধীদের কেউ ছাড় পাবে না। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিতে মাকে চিঠি লিখে বাড়ি থেকে বের হওয়া আনাস লিখেছিলেন, যদি আর ফেরা না হয় তবে যেন তাকে নিয়ে গর্ব করে তার বাবা মা। সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আনাস ফিরতে পারেননি। 5 আগস্ট শহীদ হন চানখারপুলে। শুধু আনাস নয়, চানখারপুলে 5 আগস্ট 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যেখানে চিফ প্রসিকিউটর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন। চানখারপুর এলাকায় 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান। তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ 8 জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই আগস্টে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের কেউই ছাড় পাবেন না। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। প্রথম দিন সাক্ষ্যে দায়ীদের সর্বোচ্চ সাজা চান 10ম শ্রেণীর শিক্ষার্থী শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দেশের সর্বোচ্চ আদালত। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিকে ঘিরে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয় এজলাসে। চরম হট্টগোলের পর শুনানি পিছিয়ে নির্ধারণ করা হয় আগামী রোববার। দেশের সর্বোচ্চ আদালতের এজলাসের চিত্র এটি। সংবিধান ও নিয়মনীতির সব সীমা ছাড়িয়ে সোমবার খায়রুল হকের মামলা বাতিলের শুনানিতে ধাক্কাধাক্কি, এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। দুপুর 2টায় শুনানি শুরু হওয়ার কথা থাকলেও অ্যাটর্নি জেনারেলের জন্য সময় নেয় রাষ্ট্রপক্ষ। ঘণ্টাখানেক পর শুনানি শুরু হলে ক্ষোভ প্রকাশ করেন খায়রুল হকের আইনজীবীরা। সাবেক প্রধান বিচারপতিকে হাতকড়া পরিয়ে এজলাসে আনায় প্রশ্ন তোলেন তারা। পাল্টা তোপ দাগান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। প্রশ্ন তোলেন, এসকে সিনহাকে দেশ ছাড়া করার সময় কোথায় ছিলেন এসব বিবেকবান আইনজীবী?
এরপর শুরু হয় কথার লড়াই। হাতাহাতি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে আদালত শুনানি পিছিয়ে রোববার নির্ধারণ করেন। আমরা মানে আইন শৃঙ্খলার ভিতরে নেই, এইটুকু বুঝলাম। রাষ্ট্রপক্ষ কোর্টকে ডিকটেট করতেছে, নাথিং এলস, এবং কোর্টও অসহায়, আমরাও অসহায়। অল্টারনেশন হয়েছে এবং তারা একটা আচরণটা ভালো করেনি। ল অফিসাররা তারা যার যার গ্রিভেন্স বলতেছিল। আলটিমেটলি কোর্ট এটা আগামী রোববার দিন 11টার সময় ফিক্স আপ করে। রাষ্ট্রপক্ষ জানায় আইনি পথে সময় চেয়েছিলেন তারা, তবে তা মানেননি রিটকারী আইনজীবীরা। ওনারা ক্ষিপ্ত হয়ে আসলে আমাদের কথা শুনতে চাচ্ছিল না, ওনারা অনেকটা জোর করে সাবমিশন রাখতে চাচ্ছিল কোর্টের কাছে এবং তারা অনেকটা জোর জবরদস্তি করতে চাচ্ছিল। তখন ওনারা অনেকে পিছন থেকে হইহুল্লা শুরু করছে, কেন শোনা হবে না। এই বিষয়ে আমাদের একটাই সাবমিশন ছিল যে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেন্সিটিভ ইস্যু, 1 সপ্তাহ সময় দেওয়া হোক। আমাদের আবেদন ছিল একটাই কোর্টের কাছে। হ্যাঁ, স্টেশনের বিষয়ে আমরা আমাদের এক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বলেছে যে যখন ওনাকে বের করে দেওয়া হয়েছিল তখন তো আপনারা এই মায়া কান্নাটা করেননি। খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি হবে ফের রোববার। তবে এমন পরিস্থিতি চলতে থাকলে রোববার আরও বিশৃঙ্খল পরিস্থিতির শঙ্কায় আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।